ত্রয়োদশ সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে, ভোটের আমেজ ছড়িয়ে যাচ্ছে দেশ জুড়ে। নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করবার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন, ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন হবে এটি। প্রার্থীরাও ছুটে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। আজকের যেই ভোটের পথে বাংলাদেশ, সেই বিশেষ আয়োজনে ঢাকা 12 আসন সংসদীয় আসন 185-তে নির্বাচন করবেন আম জনতা দলের প্রার্থী জনাব তারেক রহমান। তার কাছ থেকে আমরা জানতে চাইব নানান কিছু। জনাব তারেক রহমান, আপনাকে ভোটের পথে বাংলাদেশে সংযুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। নির্বাচন করছেন সদ্যই আপনি, আপনার দলের নিবন্ধন পেয়েছেন, প্রতীক পেয়েছেন প্রজাপতি। আসলে এই যে নিবন্ধন পাওয়ার যে অনুভূতি, সেটি আসলে কেমন, এবং ভোটারদের কাছে আসলে কতটুকু পৌঁছতে পারছেন নতুন প্রতীক নিয়ে, নতুন দল নিয়ে? জি, এটা তো নির্বাচনী প্রতীক নিয়ে প্রচারণা এখন নিষিদ্ধ পর্যায়ে আছে। তো যখন বৈধভাবে অনুমোদন হবে তখন আমরা তো এর আগে তফসিল ঘোষণার আগে তো ওই প্রচারণাটা করতে পারিনি। যারা অনেকে করে নিয়েছে, অনেকে এগিয়ে আছে। তো আমরা একটু পিছিয়ে আছি সে জায়গা থেকে। তারপরেও ভিতরে বিভিন্ন কমিউনিটি মানুষের সাথে যোগাযোগ, বন্ধুত্ব এই জায়গাগুলো মেইনটেইন করে আমরা কাজ করছি। যেটা যতটুকু নিয়মকানুন মেনে আপনার মুভ করা যায় সেটা আমরা আস্তে করছি। যখন অনুমোদন হবে, প্রতীক বরাদ্দ হবে, তখন আমরা পুরোদমে মাঠে নেমে পড়বো ইনশাল্লাহ। বড় বড় যারা প্রার্থী, বড় প্রার্থী বলতে যারা জোটের প্রার্থী কিংবা দলের প্রার্থী যারা ছিল, আমরা জানি যে ঢাকা 12 আসনে বিএনপি প্রার্থী দিয়েছিল, সেই প্রার্থী প্রত্যাহার করে আবার জোটে দিয়েছে। তো তারা কিন্তু আসলে ধানের শীষ প্রতীক নিয়ে একটি প্রচারণা চালিয়েই ফেলেছে, আপনি যেটি বলছিলেন। এবং যিনি জোটের প্রার্থী আছেন কিংবা জামায়াতের প্রার্থী আছেন এই আসনে, তো তাদের সাথে আপনার যে লড়াইটা, সেই লড়াইটা কি অসম লড়াই হবে কিনা, আপনি কি মনে করছেন আসলে? এখন বড় প্রার্থী কি বিবেচনায় যে বড়, সেটা তো একটা বিষয়। জামাতের যিনি প্রার্থী আমি তো ওনাকে চিনি না। তাহলে সাধারণ ভোটাররা কতটুকু ওনাকে চিনবে? বা উনি যে জামাত করতেন এটা ওই এলাকার মানুষ তো জানতও না। হঠাৎ করে হাজির হয়ে, তো এটা একটা বিষয় আছে। আর ঢাকা 12-তে তো ধানের শীষ প্রতীক নাই। তো সে জায়গা থেকে আমি এখানে আছি। আবার আ জোটের পক্ষ থেকে, বিএনপি জোটের পক্ষ থেকে মনোনীত প্রার্থীও আছে, সাইফুল হক ভাই। আ আমি অস্বস্তি বোধ করছি না, খুব স্বাচ্ছন্দ্য বোধ করছি। তো দেখা যাবে ইনশাআল্লাহ, বড় প্রার্থী, ছোট প্রার্থী, মানুষের কাছে যাচ্ছি তো মানুষ অনেক মায়া করছে। তো শেষ পর্যন্ত এই মায়া যদি মানুষ আমাকে করে, ভালোবাসে, তাহলে তো বিজয়ী হব ইনশাআল্লাহ। এই যে বিগত যেই দুটি নির্বাচন, সেই নির্বাচন নিয়ে অনেক বেশি প্রশ্ন আছে। আমলাতন্ত্রের মেকানিজম করে যে নির্বাচনগুলো করা হয়েছে, সেই নির্বাচনে আমরা দেখেছি যে অনেক কেন্দ্রেই, ভোট কেন্দ্রে আসলে জনশূন্য ছিল। মানুষের ভোট দিতে যাওয়ার যে আগ্রহ, সেই আগ্রহটি অনেকটাই শূন্যের কোঠায় চলে গিয়েছিল। তো এখন যেই নির্বাচনের পথে যাচ্ছে বাংলাদেশ, সেই নির্বাচনে ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার প্রতি আগ্রহ কেমন দেখছেন, এবং তারা কি আসলে রাজনৈতিক যে দলগুলো, নতুন নতুন দল, তাদেরকে আসলে কিভাবে গ্রহণ করছেন? জি, বিগত নির্বাচনে সব দল অংশগ্রহণ করেনি। এই নির্বাচনেও সব দল অংশগ্রহণ করছে না, করার সুযোগ নাই। তো এটা অনেক জনপ্রিয় নির্বাচন হলেও সবার অংশগ্রহণের নির্বাচন এরকম কিন্তু না। সে জায়গা থেকে একটা তো আক্ষেপ থাকবেই যে এইবারও সবার অংশগ্রহণের নির্বাচন হলো না। এটা একটা বাস্তবতা। গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে আওয়ামী লীগ যে একটা অবস্থানে আছে, তাদেরও নির্বাচন করার মতো ব্যবস্থাপনা নাই, বা রাষ্ট্রের পক্ষ থেকেও সেই জায়গা থেকে আনুকূল্য নাই। এই সবকিছু মিলিয়ে একটা নির্বাচন হচ্ছে। এখন আমরা যারা সরকার বিরোধী আন্দোলন করেছি আওয়ামী লীগের সময়, তারা মিলেই একটা নির্বাচনে পার্টিসিপেট করছি। এটা অনেক জনপ্রিয় নির্বাচনই হবে, কিন্তু সবার অংশগ্রহণে বলা যাবে না। ভোটারদের যে আগ্রহ ভোট কেন্দ্রে যাওয়ার প্রতি, সেটি আপনি যখন সাধারণ মানুষের সাথে মিশছেন, কথা বলছেন, তারা আসলে কি জানাচ্ছে যে ভোট কেন্দ্রে যাওয়ার যে আগ্রহ, সেটি আসলে মানুষের বেড়েছে কিনা? গত নির্বাচনগুলোতে আমরা দেখেছি যে ভোট কেন্দ্রে যাওয়ার আগ্রহ বা অনাগ্রহই ছিল বেশি, আগ্রহটা কমতির দিকে ছিল। না, ওইটা দেখুন, মানে আওয়ামী লীগের সময়ে প্রতিযোগিতার জায়গাটা কৃত্রিমভাবে ছিল। হ্যাঁ? যারা নির্বাচনে দাঁড়াতো তাদেরকে টাকাও দেওয়া হতো। মানে আওয়ামী লীগের বক্সের বাহিরে অন্য বক্সের কেউ আসলেই তাকে একটা ফিন্যান্সিং করা হতো। এই নির্বাচনে এই ধরনের ফিন্যান্সিং করা প্রয়োজন হচ্ছে না। কৃত্রিমভাবে কাউকে করার প্রয়োজন হচ্ছে না। সবার বরঞ্চ আগ্রহ আছে নির্বাচনে পার্ট হওয়া, নির্বাচনে অংশগ্রহণ করা।
এবং ভোটারদেরও আগের চেয়ে বেশি আগ্রহ, সবকিছু আগের চেয়ে বেশি, আগের চেয়ে ভালো। ঠিক আছে, আমরা ওটাই বলছিলাম যে আরো একটু ভালো হতে পারতো যদি ব্যাপকভাবে ভিন্ন ধরনের রাজনৈতিক মতাদর্শের লোকেরাও এখানে সুযোগ পেত। দলীয় প্রতীকে না পেলেও তারা যদি স্বতন্ত্র প্রতীকে নির্বাচিত হতো, 10 জন ভালো মানুষ যদি পাওয়া যেত যারা ভিন্ন চিন্তা থেকে আসছে, হ্যাঁ, যারা হত্যায় অভিযুক্ত না, সন্ত্রাসে অভিযুক্ত না, অর্থ পাচারে অভিযুক্ত না, এরকম লোক যদি 10টা মানুষ আওয়ামী লীগের কোর্ট থেকেও সংসদে ঢুকতো, তাহলে সংসদের পরিবেশ নষ্ট হতো না, বরঞ্চ একটা মানে বহুদলীয় আমেজ থাকতো। আহ, যারা তফসিল ঘোষণার আগে প্রচার প্রচারণা করেছেন তারা তো নানান ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন জনগণকে যে তারা নির্বাচিত হলে এই করবেন সেই করবেন। তা আপনার আসলে কোন আঙ্গিকে চিন্তা ভাবনা থাকবে যে জনগণের জন্য আমি এই প্রতিশ্রুতিগুলো দেবো এবং এগুলোকেই বাস্তবায়ন করব? বিশেষ বিশেষ কোন কোন ক্ষেত্রে আপনি নজর দেবেন? তেজগাঁও অঞ্চলে যারা বিভিন্ন সময় ভোটার হয়েছে, এটা তো শিল্প অঞ্চল, এখানে বড় কোনো আবাসন নাই, থাকার জন্য নিরাপদ পরিবেশ নাই, নিরাপদ খাবার পানির সমস্যা রয়েছে, গ্যাসের সমস্যা আছে। তো এইখানে আমার একটা টার্গেট থাকবে সবার জন্য একটা নিরাপদ আবাস নিশ্চিত করা। যে মানুষটাই একটা কুঁড়ে ঘরে থাকছে, ওখানে টিনের ঘরে থাকছে, তো এখানে অনেক স্পেস আছে। আমি সেই স্পেসগুলোতে নাগরিকদের বসবাসযোগ্য ভালো আবাস তৈরি করার জন্য একটা আমার উদ্যোগ, ব্যবস্থাপনা থাকবে, সহযোগিতা থাকবে, যাতে করে এখানে যারা চাকরি করে, এখানে যারা শ্রম দেয়, তারাও একটু ভালো ঘরে ঘুমাতে পারে, একটু সুন্দর পরিবেশ নিয়ে তাদের সন্তানরাও বড় হয়, তাদের সন্তানরাও যেন খেলাধুলার পরিবেশ পায়। এই বিষয়ে আমার একটা কেয়ারিং থাকবে। আমি একটা নাগরিক ব্যবস্থাপনা ক্ষেত্রে নিরাপত্তা, নিরাপদ, এখানে রাজনৈতিকভাবে বড় বড় ইস্টাবলিশমেন্টের অনেক প্রতিযোগিতা থাকে এবং সেক্ষেত্রে গরিব মানুষগুলোকে ব্যবহার করে। আমার চেষ্টা থাকবে এই জায়গাগুলোতে যেন মানুষের জন্য ওই ব্যবহারটা কমে আসে, কমে আসে এবং সবাই ভালো থাকে। এই আর কি একটা চেষ্টা থাকবে এখানে। আমি যদি একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই যে যারা দলীয়ভাবে রাজনীতিতে এসেছেন, ঢাকা 12 আসনে যারা নির্বাচন করছেন, যদি বলি আমি দাঁড়িপাল্লার প্রতীকের সাইফুল হকের কথা আপনি বলছিলেন, সাইফুল ভাইয়ের কথা বলছিলেন, এবং বিএনপি থেকে যার মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া হয়েছে সাইফুল আলম নীরব, তারা তো অর্থবিত্ত এবং সাংগঠনিক যেই ক্ষমতা কিংবা তাদের যেই অর্থাৎ পেশিশক্তি যেই ব্যাপারগুলো রয়েছে সেই জায়গায় তো তারা অনেক বেশি স্ট্রং। আপনার এই জায়গাতে আসলে কোনো ঘাটতি আছে কিনা, কিংবা অর্থায়নের যে বিষয়গুলো প্রয়োজন পড়ে নির্বাচনের সময় সেগুলো মোকাবেলা কিভাবে করছেন আপনি? আমরা তো ক্যাম্পেইনে 2-1 দিন বের হয়েছি, এখনো আমাদের 1 টাকাও ব্যয় হয়নি। ওইখানের স্থানীয় বাসিন্দারাই আমাদের চা খাওয়ায়, নাস্তা করায়, ভাত খাওয়াইছে। তো এটা একটা বিষয় আমাদের, ওই পেশি শক্তি, অর্থনৈতিক শক্তি না থাকলেও আমরা মানুষের মাঝে গিয়ে তাদের আবেগ এবং মায়া আমাদের প্রতি আমরা উপলব্ধি করেছি। তো অল্প অর্থ হলেও আহ, আমাদের পক্ষ থেকে আমরা ফিল করি যে আমাদের অনেকে বিরক্ত মনে করছে, অনেকের অস্বস্তির কারণ, অনেকের হার্টবিট বেড়ে গেছে। ঠিক আছে, যত বড় দলই হোক, যত বড় দলই হোক, তো এটা তো একটা টেনশনময় পরিবেশ থাকবে নির্বাচনে। অত সহজ হবে না। ঠিক আছে, অত সহজ হবে না যে বড় দল বইলা সবাই ভোট দিবে, এত সহজ না। বড় দলকে মানুষ শুধু পছন্দ করে না, বড় দলকে মানুষ বিভিন্ন কারণে অপছন্দও করে। ঠিক আছে, কাউকে আপনার হলো 1971 সালের ইতিহাসের কারণে, হত্যা ধর্ষণের কারণে অপছন্দ করে, কাউকে আবার অন্য কারণে অপছন্দ করে। সুতরাং বড় দলের প্রতি যেরকম পছন্দ আছে, তাদের প্রতি ঘৃণাও আছে। সে জায়গা থেকে আমরা তো একটা ফ্রেশ জায়গা থেকে আসছি। আমাদের ঋণ খেলাপি হওয়া, কোথাও মারামারি করে কারো মাথায় বাড়ি দেওয়া, কারো জমি কেড়ে নেওয়া, এই ধরনের কোনো তো অভিযোগ আপত্তি নাই। সে কারণে আমাদের প্রতি কারো এমনিতেই আমাদের প্রতি গুরুত্ব না থাকতে পারে, কিন্তু মারাত্মক ঘৃণা করে আমাদেরকে এরকম নাই। ঘৃণা অবশ্য করে সেটা জামাতের ভাইয়েরা তাদের একটু সমালোচনা করার কারণে তারা প্রত্যেকটা মুহূর্তে আমার মৃত্যু কামনা করে। ঠিক আছে, তো এছাড়া সাধারণ নাগরিক তো আরো 90 ভাগ আছে। তো 90 ভাগ মানুষ সহযোগিতা করলে কেউ ঠেকাতে পারবে? নিরপেক্ষ নির্বাচন ক্ষেত্রে নির্বাচন কমিশনের ভূমিকা কেমন দেখছেন, আর জয়ের ব্যাপারে আসলে কতটুকু আশাবাদী? দেখুন, শতভাগ নিরপেক্ষ হয় নাকি? নিরপেক্ষ
হয় না। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বায়াসড, পরিচিত, আত্মীয় নানাভাবে প্রভাবিত হয়। এগুলো থাকবেই। আমি অনেক বেশি নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করি না। যতটুকু আছে তার মধ্যেই মোটামুটি গ্রহণযোগ্য হলেই হয়। মোটামুটি গ্রহণযোগ্য হবে। মোটামুটি গ্রহণযোগ্য হলেই হয় এবং এখানে অনেকের অভিযোগ আপত্তি থাকবে। তো সেগুলো মিলেই মন্দের ভালো হিসেবে এই নির্বাচনটা। তারেক ভাই, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ সদ্য সংবাদে সময় দেওয়ার জন্য। জয় পরাজয় যাই হোক, একটি আসনে একাধিক প্রার্থী আছেন, তাদের সুচিন্তিত মতামত দিয়ে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর এমন প্রত্যাশা সাধারণ ভোটারদের। আগামী পর্বে নতুন কোনো অতিথি নিয়ে আবারও দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সদ্য সংবাদের সাথেই থাকবেন।